একজন মানুষ যদি তার প্রতি মাসের টাকা জমিয়ে এলন মাস্কের সমপরিমাণ সম্পদ অর্জন করতে চায়, তাহলে তার সময় লাগবে প্রায় ৮০ লক্ষ বছর। এখন বিষয়টা আপনার কাছে অনেকটা অদ্ভুত লাগবে, কারণ এত বিশাল সম্পদের মালিক হওয়ার সত্ত্বেও এলন মাস্ককে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বলা যাবে না। কারণ ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছে যাদের সম্পদের পরিমাণ শুনলে আপনার কাছে এলন মাস্কের বিলিয়ন বিলিয়ন ডলার অনেকটা তুচ্ছ মনে হবে। তাদের কারো সম্পদ এসেছিল বিশাল সাম্রাজ্য থেকে, আবার কারো হাতে ছিল বিশাল ভূখণ্ড ও রাষ্ট্রের সম্পদের নিয়ন্ত্রণ। আর তাদের মধ্যে একজনের নাম আজও ইতিহাসের পাতায় বারবার উচ্চারিত হয়, যার নাম মানসা মুসা। তিনি কি আসলে এলন মাস্কের চাইতেও ধনী ছিলেন? আর ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিকে? চলুন আমরা একটু ফিরে যাই কয়েকশো বছর পিছনে, আর আজ আমরা খুঁজে বের করব মানব ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তিকে। ১৯৮০-এর দশকের শেষ ভাগে কোকেন জগতের বাদশা পাবলো এসকোবার প্রতি সপ্তাহে আয় করতেন ৪২০ মিলিয়ন মার্কিন ডলার। তখনকার সময় এসকোবারের মোট সম্পত্তি ছিল ৮০ বিলিয়ন মার্কিন ডলার। কাগজে কলমে তিনি এলন মাস্ককে হারাতে না পারলেও এসকোবারের সম্পত্তি এলন মাস্কের মতো রাজনীতি কিংবা বিভিন্ন কোম্পানির শেয়ারে আটকে ছিল না। তার কাছে ছিল ৮০ বিলিয়ন ডলারের নগদ অর্থ। অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের স্বৈরশাসক জোসেফ স্টালিনকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি বলা হয়। যদিও প্রযুক্তিগতভাবে তার কাছে কোনো টাকাই ছিল না, কিন্তু তিনি পুরো সোভিয়েত রাশিয়ার কর্ণধার ছিলেন। স্টালিনের ক্ষমতা এত বিশাল ছিল যে একদিন তিনি স্ট্রোক করলেন। ১২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কোনো ডাক্তারকে ডাকা হলো না। তার সহকর্মীদের ধারণা ছিল যদি স্টালিন জেগে উঠে দেখেন তার অনুমতি ছাড়া ডাক্তারকে আনা হয়েছে, তাহলে তাদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হতো। জোসেফ স্টালিন কাগজে কলমে একেবারে নিঃস্ব হলেও তৎকালীন সময়ে পুরো সোভিয়েত অর্থনীতির নিয়ন্ত্রণ ছিল জোসেফ স্টালিনের হাতে, যার বাজার মূল্য আজ ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার। ১৯০৯ সালে অ্যাডলফ হিটলার ছিলেন একেবারে গৃহহীন। প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়ার পর সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং তৎকালীন সরকারকে উৎখাতের জন্য নানা আন্দোলন গড়ে তোলেন, যার কারণে তাকে ৯ মাস কারাগারে বন্দী করে রাখা হয়। এরপর হিটলার যখন জার্মানির ক্ষমতায় বসেন ১৯৪২ সালে, সময়টা ছিল হিটলারের সর্বোচ্চ শক্তির সময়। তখন জার্মান নাৎসি বাহিনী ইউরোপের প্রায় অধিকাংশ দেশ দখল করে নেয় এবং বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ লুট করে জার্মানিতে নিয়ে আসে। বর্তমান সময়ের হিসাব অনুযায়ী তখনকার সময় অ্যাডলফ হিটলারের কাছে প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার ছিল। তৎকালীন সময়ে আমেরিকার একজন শিল্পপতি হেনরি ফোর্ড বুঝতে পারলেন যে তার শ্রমিকদের ভালো বেতন ও বিশ্রামের সুযোগ না দিলে তারা ভালোভাবে কাজ করবে না, যার কারণে তাদের বেতন অনেকটা বাড়িয়ে দেওয়া হয় এবং কাজের সময় অনেকটা কমিয়ে দেওয়া হয়। কিন্তু হেনরি ফোর্ডের সাফল্যের পিছনে ছিল তার আগের প্রজন্মের শিল্পপতিদের তৈরি করা পথ। সময়টা ছিল ১৮০০ শতকের শেষ ভাগ। টেলিফোন ও টেলিগ্রাফ ও বিদ্যুতের দ্রুত উন্নতি হচ্ছিল, কিন্তু শ্রমিকদের অবস্থা ছিল খুবই খারাপ। তখন শিশু শ্রম বৈধ ছিল, কাজের সময় ছিল দীর্ঘ এবং কারখানার নিরাপত্তা ব্যবস্থা ছিল খুব নগণ্য। ওই সময়টাতে ৩ জন শিল্পপতি আমেরিকার অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলেন। প্রথম জন ছিলেন কর্নেলিয়াস ভান্ডারবিল্ট, যিনি রেলপথ বিজনেস থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেন। দ্বিতীয় জন অ্যান্ড্রু কার্নেগি, ইস্পাত শিল্প থেকে ধনী হন এবং পরে তার বিপুল অর্থ দাতব্য কাজে ব্যয় করা হয়। আর এই ৩ জনের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন জন ডি রকফেলার। তখনকার সময় তাদের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৮০০ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন মানসা মুসা। তিনি ছিলেন মালি সাম্রাজ্যের রাজা। ১৩২৪ সালে মানসা মুসা যখন সফরে বের হন, তখন তার সাথে ছিল প্রায় ৬০,০০০ মানুষ এবং বিপুল পরিমাণ সোনা। সফরে তিনি এত পরিমাণ স্বর্ণ দান করেছিলেন, যার কারণে তখনকার সময় স্বর্ণের দাম অনেকটা কমে গিয়েছিল। কিন্তু মানসা মুসার সম্পদের হিসাব করা অনেকটাই কঠিন। ১২০০ সালের দিকে চেঙ্গিস খান পৃথিবীর বিশাল এক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতেন। মঙ্গল সাম্রাজ্য একসময় পৃথিবীর প্রায় ২০% স্থলভাগ জুড়ে ছিল। তবে তাকে ১৩০ ট্রিলিয়ন ডলারের মালিক বলাটা অনেকটা বোকামি হবে, কারণ এই সম্পদ তার ব্যক্তিগত ছিল না। যুদ্ধ থেকে লুট করা অর্থ তিনি তার সৈন্য এবং সেনাপতিদের মধ্যে ভাগ করে দিতেন। তিনি তাদের বিশ্বস্ততা ধরে রাখতেন। তাই চেঙ্গিস খানের
আসল সম্পদ ছিল তার বিশাল সাম্রাজ্য ও ক্ষমতা। চেঙ্গিস খানের ব্যক্তিগত সম্পদের প্রতি কোনো আগ্রহ ছিল না, কিন্তু বিশাল সাম্রাজ্য ও বিপুল পরিমাণ জমির নিয়ন্ত্রণের কারণে তাকে ইতিহাসের অন্যতম ধনী ব্যক্তি বলা হয়। চলুন আরও অনেকটা পিছনে চলে যাই। তখন পৃথিবীর বিভিন্ন সভ্যতা নিজেদের আলাদা ক্যালেন্ডার ও সময় অনুযায়ী চলত। রোমে তখন আগাস্টাস সিজার ক্ষমতায় ছিলেন। তিনি মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রাকে পরাজিত করে মিশর দখল করে নেন। ফলে কর, রাজকোষ, খনি ও বিজিত জমি থেকে আসা বিশাল আয়ের অংশ তার নিয়ন্ত্রণে চলে যায়। বিভিন্ন ঐতিহাসিকবিদ এবং অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী তিনি রোমের অর্থনীতির প্রায় 20% সম্পদের মালিক ছিলেন। আজকের হিসাব অনুযায়ী তার সম্পদের পরিমাণ ছিল প্রায় $5 ট্রিলিয়ন কাছাকাছি।